19তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী। আশা করি সবাই ভালো আছেন। আজকে এসেছি আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন সাবজেক্টিভ একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে। আর সেই বইটি হচ্ছে বাংলা বই, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের প্রস্তুতির জন্য আমাদের বিদ্যাবাড়ি পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত যে 19তম শিক্ষক নিবন্ধন বাংলা বই, এই বইটি আসলে আপনার কেন প্রয়োজন? আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকেও মাননীয় শিক্ষামন্ত্রী একটি তথ্য বলেছেন যে খুব শীঘ্রই সার্কুলার আসবে। বিশেষ করে দেখা যায় 18তম শিক্ষক নিবন্ধনে যে চাকরি বঞ্চিত 6,000 জন যে আছেন তাদের জন্য শূন্যপদ রেখে বাকি পদগুলোর সার্কুলার খুব দ্রুতই আসতে যাচ্ছে। তো আমরা জানি যে সার্কুলার এবছরই হবে এবং দ্রুতই হবে। হয়তোবা আমরা একটু ওই দ্রুত বলতে বলতে আসলে আমরা একটু বিরক্ত হয়ে গেছি যে আসলে কবে আসবে। তো বিষয়টা একটু খেয়াল করে দেখেন যে সার্কুলার আসতেই হবে। এটা তো আর এমন না যে সার্কুলার আসবে না কখনো, এটা অবশ্যই আসবে। এটা আজ হোক কাল হোক এই সার্কুলারটি আসতেই হবে। তো এখন এই 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আগাম প্রস্তুতি আপনাকে নিতেই হবে। যদি আপনি আগাম প্রস্তুতি না নেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। কারণ একটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে অনেকগুলো সাবজেক্ট আছে। আপনাকে এখানে বাংলা পড়তে হবে, বাংলার আবার অনেকগুলো টপিক আছে। একটা হচ্ছে বাংলা ব্যাকরণ পড়তে হবে, বাংলা সাহিত্য পড়তে হবে, সাহিত্যের ভিতর ভাগ আছে, গদ্য পড়তে হবে, পদ্য পড়তে হবে, উপন্যাস পড়তে হবে, নাটক পড়তে হবে, আবার বাংলাদেশের সাহিত্য পড়তে হবে, ওভারঅল সাহিত্য পড়তে হবে বাংলা ভাষার, এগুলো পড়তে হবে। এছাড়া হচ্ছে আপনাদের এটা তো গেল, আবার জেনারেল বাংলা আলাদাভাবে পড়তে হবে পাশাপাশি। আর জেনারেল বাংলার সাথে এটার বাংলার কিন্তু একটু পার্থক্য আছে, বেশ পার্থক্য আছে, টপিকের মধ্যেও পার্থক্য আছে, পাশাপাশি দেখা যায় পরীক্ষা পদ্ধতির মধ্যেও কিন্তু ভিন্নতা আছে। আর পাশাপাশি আপনাদের ওখানে ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, ওভারঅল দেখা যায় অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আপনাদের পড়তে হবে। তো দেখা যাচ্ছে যে পরীক্ষা যখন সার্কুলারটা হয়ে যাবে তখন কিন্তু আর সময় নেবে না, কারণ যেহেতু দীর্ঘদিন ধরে কোনো সার্কুলার আসেনি, আমার সার্কুলার আসতেছে না, সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখনই সার্কুলার আসবে পরীক্ষাটা দ্রুততম সময়ের ভিতরে হবে। তো আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য বাংলা বিষয়ে যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন বা প্রস্তুত হতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি যে বাজারের অনন্য একটা বই হচ্ছে আপনাদের এই বইটি। কারণ আপনাদের একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, এই বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে এখন অতিরিক্ত তথ্য পড়া যাবে না। আপনাদের ওইটুকু তথ্য পড়তে হবে যেটুকু তথ্য পড়লে আপনারা পরীক্ষার জন্য ভালো ফলাফল করতে পারবেন বা আপনি উত্তীর্ণ হতে পারবেন। কারণ অনেকেই চিন্তা করতে পারেন যে এখানে হয়তো বা সকল তথ্য থাকবে, বিষয়টা তা না। এখানে আপনাদের মৌলিক বিষয়গুলো থাকবে, মৌলিক বিষয় বলতে যেগুলো আপনাদের পরীক্ষা আসবে। তো আমরা যদি বিষয়টা দেখি যে আসলে আপনাদের এই বাংলা বইতে আসলে কিভাবে সাজানো হয়েছে বা বইটিকে কিভাবে সাজানো হয়েছে, এই বইটা যদি দেখি, তো এখন যারা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলেই এই বইটি অর্ডার করার জন্য বা এই বইটি যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা বইবাড়ি.com এই ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে আপনারা সহজে এই বইটি সংগ্রহ করতে পারবেন। তো এখন আমরা দেখবো যে আসলে এই বইটি সাজানো হয়েছে কিভাবে, একটু দেখানো উচিত বা একটু আপনাদেরকে দেখানো উচিত। সেটা হচ্ছে যে এই যে বাংলা ভাষা এবং সাহিত্য, যেটা হচ্ছে স্কুল পর্যায়ে, স্কুল পর্যায়ের বাংলা ভাষা এবং সাহিত্য যে বইটি আছে, ঠিক আছে, এটি কিভাবে সাজানো হয়েছে একটু ভালো করে আপনারা দেখেন, একটু ভালো করে দেখেন যে এখানে যে টপিক আছে। এখন কথা হচ্ছে যে 18তম নিবন্ধনের টপিকগুলো চেঞ্জ হবে কিনা। বইটির মূল্য রাখা হয়েছে 310 টাকা, বইটির মূল্য রাখা হয়েছে মাত্র 310 টাকা। এখন বিষয়টা হচ্ছে যে এই বইয়ের 18তম নিবন্ধনের যে সিলেবাস আছে সেখান থেকে আহামরি কোনো চেঞ্জ আসবে কিনা, না তেমন কোনো আহামরি চেঞ্জ আসবে না, দুই একটা টপিক এদিক সেদিক হতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বসে না থেকে আপনারা বইটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করেন। তো এখানে ভালো করে দেখেন যে এখানে আপনাদের নির্বাচিত কিছু প্রবন্ধ আছে, একদম বাছাই করা নির্বাচিত কিছু প্রবন্ধ। আর এই প্রবন্ধগুলো খুবই সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে যে বাংলা ভাষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই নির্বাচিত প্রবন্ধটি আছে। সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রবন্ধটি আপনাদেরকে পড়তে হবে। সাহিত্যে খেলা যে প্রবন্ধ আছে প্রমথ চৌধুরী, এটা ইন্টারমিডিয়েটে আমরা পড়েছিলাম, আপনারা পড়েছেন কিনা জানি না। এরপর দেখেন যে অর্ধাঙ্গী আছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের, হ্যাঁ, এই প্রবন্ধ পড়তে হবে। বাংলার জাগরণ যেটা কাজী আব্দুল অদুদের, হ্যাঁ, বাংলার জাগরণ। এরপর দেখেন রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের। এই যে বাছাই করা বেশ কিছু যে প্রবন্ধ আছে এই প্রবন্ধগুলোই মূলত আপনাদেরকে ভালো করে পড়তে হবে। এখন কথা হচ্ছে এই প্রবন্ধ কি আপনারা কি মানে পুরোটাই পড়বেন, বিষয়টা তা না। পুরোটা পড়তে পারলে তো ভালোই, আপনি যদি বই সংগ্রহ করে পুরো প্রবন্ধটা যদি আপনি পড়তে পারেন তাহলে এটা তো ভালো, কিন্তু এতগুলো প্রবন্ধ তো একসাথে পড়াটা সম্ভব না। এই জন্য আপনাদেরকে পড়তে হবে এই প্রবন্ধের মূল থিমটা, মূল কথাগুলো বা মূল ডায়ালগগুলো,
বা মূল যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনাকে পড়তে হবে ভালো করে। এরপর দেখা যাক এরপর কি কি প্রবন্ধ এখানে আছে। বই কেনা প্রবন্ধ আছে, যেটা সৈয়দ মুস্তফা আলী। বই কেনা আমরা পড়েছিলাম, আপনারা পড়েছেন কিনা জানি না একাডেমিক লাইফে, তবে আমরা পড়েছিলাম বই কেনা যে প্রবন্ধ, চমৎকার একটা প্রবন্ধ, তাই না? বই কেনা, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। এবং বলা হয়েছে একটা কবিতা আছে যে যদি জোটে মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগে, আর যদি জোটে 2টি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী। একটা জিনিস মাথায় রাখবেন, বাজারে অনেক বই আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ভালো মানের বই। সবসময় চিন্তা করবেন ভালো মানের বই। এই জন্য আপনি বাজারে যাবেন, গিয়ে অনেকগুলো বই থেকে দেখবেন যে কোন বইটি আপনার জন্য পারফেক্ট। এমন নয় যে বিদ্যাবাড়ি এই বইটি প্রকাশ করেছে বিধায় যে আপনাকে কিনতে হবে, বিষয়টা এমন না। আপনি বাজারে অন্যান্য বইয়ের সাথে তুলনা করে দেখবেন যে যেখানে তথ্য বেশি আছে, প্রচুর প্রশ্ন আছে। এই বইটাতে অসংখ্য প্রশ্ন দেওয়া হয়েছে, এক কথা উত্তর দেওয়া হয়েছে, আবার এমসিকিউ পদ্ধতি দেওয়া হয়েছে। আবার আপনারা যেন টেস্ট নিজের মেধাটাকে যেন আপনি টেস্ট করতে পারেন যে আপনি কয়টি প্রশ্ন উত্তর দিতে পারতেছেন, এটা নিজেকে যাচাইয়ের জন্য আবার কি আছে, টেস্ট ইয়োর সেলফ এখানে সংযোজন করা হয়েছে। তো প্রত্যেকটা টপিক সম্পর্কে এত আলোচনা আছে বা এত প্রশ্ন দেওয়া আছে, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা একদমই নাই। আবার এখানে বিষয়টা হলো যে প্রত্যেকটা প্রশ্ন আবার ব্যাখ্যা দেওয়া আছে। তো ব্যাখ্যাগুলো থেকে পড়লেও দেখা যায় যে ব্যাখ্যা থেকে পড়লেও কিন্তু আপনাদের বেশ উপকৃত হতে পারেন আপনারা, ব্যাখ্যা থেকেও প্রশ্ন আসতে পারে। এবার দেখেন নির্বাচিত গল্প আছে, প্রবন্ধের পর আছে গল্প, যেমন শাস্তি গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য, ঠাকুরের লেখা। তারপর হচ্ছে পুঁই মাচা, যেটা আর কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প আছে। এছাড়া দেখেন যে হুজুর কেবলা আবুল মনসুর আহমেদের একটি গল্প, এটা এখানে আছে আপনাদের সিলেবাসে। প্রাগৈতিহাসিক একটা গল্প আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও নতুন জন্ম একটি গল্প, এটা শওকত ওসমানের লেখা। এছাড়াও দেখেন আত্মজা ও একটি কবরী গাছ, এটা হাসান আজিজুল হকের লেখা গল্প। এই টপিকগুলোই মূলত আপনাদের সিলেবাসে আছে। তো এই টপিকগুলো ধরে ধরে আপনাদেরকে পড়তে হবে। আপনারা খেয়াল করে দেখেন এই প্রত্যেকটা টপিক যদি আপনি কমপক্ষে 2 দিন তো লাগবেই। এরপর ধরেন কালো মাফলার মাহমুদুল হকের লেখা। এছাড়াও দেখা যাচ্ছে রেইনকোট আছে আখতারুজ্জামান ইলিয়াসের। দেখেন আমি যদি রেইনকোট গল্পটা সম্পর্কে যদি জানতে যাই, তাহলে প্রথম দিন আমাকে গল্পের মূল থিমগুলো জানতে হবে, তারপরের দিন গিয়ে আপনাকে এমসিকিউ পড়তে হবে, আপনাকে এক কথাগুলো শেষ করতে হবে আপনাকে, তারপর হচ্ছে কি, তারপর হলো আপনাকে কি করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তার মানে ওভারঅল আমি যদি দেখি যে একদিন তথ্য পড়লেন, একদিন এক কথায় পড়লেন, একদিন এমসিকিউ পড়লেন, তো এতে করে কিন্তু মোটামুটি 3 দিন সময় লেগে যাবে যদি আপনি ভালো করে প্রস্তুতি নেন। 3 দিন যদি লেগে যায়, তাহলে আপনি হিসাব করে দেখেন যে এই বইটা শেষ করতে তাহলে কতদিন লাগবে। তাহলে এই চিন্তাটাই আপনাদের মাথায় থাকতে হবে যে আমার শুধু বাংলা পড়লেই হবে না, এখানে আমার জেনারেল টপিক আছে সেগুলোও পড়তে হবে, সবকিছু মিলিয়েই কিন্তু আমাকে পড়তে হবে। এরপর যদি দেখি নির্বাচিত কবিতাগুলো কি কি আছে, আর এটা কিন্তু আপনাদের জেনারেলের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। জেনারেল অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদের কাজে লাগবে, যেমন বিদ্রোহী, এটা তো আপনাদের জেনারেলেও কাজে লাগবে। হ্যাঁ, এরপর থেকে নির্বাচিত কবিতা আছে এখানে আত্মবিলাপ মাইকেল মধুসূদন দত্তের লেখা, ঐক্তান কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বিদ্রোহী কবিতা আছে কাজী নজরুল ইসলামের লেখা, বনলতা সেন, জীবনানন্দ দাশ। দেখেন এই কবিতাগুলো কিন্তু আপনাদের জেনারেলেও কাজে লাগবে, শুধু এখানেই যে কাজে লাগবে তা না, এখানে জেনারেলের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই টপিকগুলো কাজে লাগবে। কবর কবিতা আছে জসিমউদ্দিনের, সেই কবর, বিখ্যাত সেই কবর কবিতা, তাই না? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এছাড়াও দেখেন বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, কবি শামসুর রহমানের লেখা সেই বিখ্যাত কবিতা। এরপর দেখেন আমার পরিচয়, সৈয়দ শামসুল হকের লেখা। আর সোনালী কাবিন আল মাহমুদ, পরীক্ষায় প্রায়ই কিন্তু আসে যে সোনালী কাবিন কার লেখা, জেনারেল পরীক্ষায় আসে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনাদের সাবজেক্টিভও হয়ে যাচ্ছে, সাথে সাথে জেনারেলে কিছু টপিকও কিন্তু এখানে আপনাদের পড়া হয়ে যাচ্ছে। এরপর দেখা যাক সিলেবাসে আর কি কি আছে। আমরা যদি একটু সিলেবাসটা একটু যদি দেখি ভালো করে, এরপর দেখেন উপন্যাস আছে চাঁদের আমাবস্যা, চাঁদের আমাবস্যা সৈয়দ অলিউল্লাহর লেখা চাঁদের আমাবস্যা। এছাড়া আছে রক্তাক্ত প্রান্তর আছে মুনির চৌধুরী, দেখেন সেই বিখ্যাত এই উপন্যাসগুলো, চাঁদের আমাবস্যা সৈয়দ অলিউল্লাহ, রক্তাক্ত প্রান্তর, তাই না? এরপর দেখেন এইটা গেল আপনাদের সাহিত্য অংশ। এরপর চলে আসেন যে ভাষারীতি। ভাষারীতি অর্থাৎ আপনাদের বাংলা ব্যাকরণ থেকে কি আছে, এখানে দেখেন যে সাধু চলিত সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। সাধু চলিতের পার্থক্যটা কি, সাধু চলিতের ব্যবহার, বিশেষ করে প্রয়োগটা, এই প্রয়োগ থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে এমসিকিউ। এছাড়া আপনাদের বিভিন্ন ধরনের ছন্দ আছে, ছন্দ প্রকরণ, এই ছন্দ প্রকরণ থেকে আপনাদের পড়তে হবে। বাংলা বানানের নিয়ম এবং শুদ্ধিকরণ, বাংলা বানানের বেশ কিছু নিয়ম আছে, বিশেষ করে নত্যবিধান সত্যবিধান যেটা, তারপর হলো যে ইকার নিয়ম, তারপর হলো নিয়ের নিয়ম যেটা আছে, বানানের যে নিয়মগুলো, বিদেশি শব্দের বানানের নিয়ম, দেশি শব্দের বানানের নিয়ম, তারপর হচ্ছে কি নামের বানানের নিয়ম। এছাড়া দেখছে কোথায় রস্বইকার হচ্ছে, কোথায় দীর্ঘইকার হচ্ছে, কোথাও দীর্ঘৌকার হচ্ছে, কোথাও রস্বৌকার হচ্ছে,
এই যে বানানের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আপনাদের ভালো করে পড়তে হবে। এছাড়াও দেখা যায় বাংলা উচ্চারণের নিয়ম আছে, বিশেষ করে উচ্চারণ শুদ্ধিকরণ এবং উচ্চারণের যে নিয়ম কানুনগুলো এই সম্পর্কে আপনাদের পড়তে হবে। এছাড়াও পত্র রচনা। এখন কথা হচ্ছে পত্র রচনা, প্রতিবেদন এবং ভাষণ রচনা, এই যে টপিকগুলো যে আপনারা দেখতে পারতেছেন এই টপিকগুলো কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার টপিক ছিল। এগুলো থেকে আপনাদের কিন্তু লিখিত আকারে প্রশ্ন আসবে না, এগুলো থেকে যেভাবে প্রশ্ন আসবে এমসিকিউ আকারে, যে একটা পত্রে কয়টি অংশ থাকে, ঠিক আছে। এবার দেখেন হ্যাঁ কয়টি অংশ থাকে, এই যে টপিকগুলো কিন্তু আপনাদের সুন্দর করে পড়তে হবে আর কি। এছাড়া প্রতিবেদন লিখতে গেলে প্রতিবেদনের কয়টি অংশ থাকে, হ্যাঁ ভাষণে কয়টি অংশ থাকে, পারিভাষিক শব্দ অনুবাদ, এটা এমসিকিউতে আসবে। পারিভাষিক শব্দ অসংখ্য আসবে, অনুবাদ কিন্তু আসবে, তাই না, অনুবাদ পারিভাষিক শব্দ এগুলো প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের আসবে। আচ্ছা, এই সিলেবাস অনুযায়ী 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে কিনা খেয়াল করে দেখেন। হ্যাঁ এই সিলেবাস অনুযায়ী হবে, এখানে দুই একটা টপিক কমতে পারে বাড়তে পারে, তবে কমার সম্ভাবনা নেই, বাড়ার সম্ভাবনাটা বেশি, টপিক অ্যাড হতে পারে, তো টেনশনের কোনো কারণ নাই। এখন কেউ যদি এই বইটি সংগ্রহ করেন, সংগ্রহ করে যদি মনে করেন যে যদি দুই একটা টপিক এদিক সেদিক হয়ে যায়, আপনাদের কোনো টেনশনের কারণে এখানে কিউআর কোড দেওয়া আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এই জায়গাতে দেখবেন কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন, আপডেট তথ্য, মানে কোনো টপিক যদি চেঞ্জ হয়, আমরা যদি কোনো ধরনের সংশোধন করি, কোনো তথ্য যদি বিয়োজন ঘটাই, কোনো আপডেট তথ্য যদি দিই, তাহলে এখানে স্ক্যান করলে কিন্তু আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন, এই তথ্যগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়া দেখেন প্রবন্ধ রচনা আছে বেশ কিছু, যেমন কল্পনাশ্রয়ী আছে, একটি অচিন বৃক্ষের আত্মকথা, তাই না, এটা হচ্ছে কল্পনাকে আশ্রয় করে লেখা হয়েছে একটি অচিন বৃক্ষের আত্মকথা। আচ্ছা খেয়াল করে দেখেন প্রবন্ধ রচনাগুলো দেওয়ার উদ্দেশ্য কি, যদিও বা আপনাদের লিখিত আসবে না এমসিকিউতে আসবে, তারপর প্রবন্ধ রচনা থেকে বেশ কিছু টপিকের অনুযায়ী কিন্তু প্রশ্ন আসতে পারে। নৈতিকতা, মূল্যবোধ, অধ্যাবসায়, এগুলো এই সম্পর্কে আছে, শ্রমের মর্যাদা, বিজ্ঞান প্রযুক্তি, জলবায়ু সংক্রান্ত, তথ্য প্রযুক্তি, জাতীয় উন্নয়ন, সভ্যতার বিকাশে বিজ্ঞানের অবদানটা কি, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে আপনাদের। সভ্যতায় বিদ্যুতের ভূমিকা কি, গ্রিন হাউস প্রতিক্রিয়া, বৈশ্বিক উষ্ণায়ন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাংলাদেশের লোকসাহিত্য তার বৈচিত্র্য, শিল্প, অর্থনীতি, উন্নয়ন, বাংলাদেশের কুটির শিল্প, বাংলাদেশের পোশাক শিল্প, সাম্প্রতিক বিষয়বলী যেগুলো আছে, বাংলাদেশের আন্তর্জাতিক যে দ্রব্যমূল্য বৃদ্ধি তার প্রতিকার, বাংলাদেশের পর্যটন শিল্প, শিল্পায়ন, মুক্তবাজার অর্থনীতি, মধ্যপ্রাচ্য, অস্থিরতা, তেল সভ্যতা, ডিজিটাল বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, এখান থেকে আপনাদের এমনিতে এমসিকিউ আকারে আসতে পারে, ঠিক আছে, এমসিকিউ, এই জন্য এই তথ্যগুলো এখানে সংযোজন করা আছে। পাশাপাশি এখানে আপনারা দেখেন গুরুত্বপূর্ণ বাছাইকৃত 400 প্রশ্ন আছে। আমি মনে করি এই 400 প্রশ্ন যদি কেউ শেষ করেন, এখানকার অধিকাংশ প্রশ্নই আপনারা কমন পাবেন, কারণ প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা প্রবন্ধ, প্রত্যেকটা উপন্যাস, প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা ব্যাকরণের প্রত্যেকটা টপিক থেকে এখানে বাছাই করে করে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এখানে সংযোজন করা হয়েছে। এছাড়াও 18তম লিখিত যে পরীক্ষাটি হয়েছিল সেই প্রশ্নটি এখানে আপনারা পেয়ে যাবেন। যাদের ধারণা নাই যে কেমন প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে আসে, দেখেন আপনাদের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হলেও লিখিত পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে, কারণ লিখিত পরীক্ষার প্রশ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন টপিক কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে, তার মানে এই সকল টপিক থেকে এমসিকিউ আসার সম্ভাবনাটা বেশি আছে। পাশাপাশি আপনারা দেখেন যে 49তম যে বিসিএসটি হয়েছিল, স্পেশাল বিসিএস, এখানে বাংলা যে 100 নম্বরে যে এমসিকিউ প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা এখানে সংযোজন করা হয়েছে। এটা সংযোজন করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা বিসিএস এর আদলেই পরীক্ষাটি হতে যাচ্ছে, 49 বিসিএস এর আদলেই, সেহেতু প্রশ্নটা 49 বিসিএস এর আদলেই হবে। তো এই প্রশ্নগুলো এই আদলেই কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের একটা পূর্ব থেকে ধারণা হয় যে আমার প্রশ্ন এইভাবে আসতে পারে। এখন দেখা যাক যে বইয়ের ভিতরে কি আছে, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আমি আপনাদেরকে সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিলাম, এখন আমরা ভিতরে কন্টেন্টগুলো দেখি। দেখেন নির্বাচিত প্রবন্ধ আছে, নির্বাচিত প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। খেয়াল করে দেখেন এই যে প্রবন্ধটা আছে, এখন এই প্রবন্ধটা বিস্তারিত তো এই বইতে দেওয়া সম্ভব না, বা এই প্রবন্ধ বা সবগুলো টপিক যদি আমরা যদি এই বইতে দিয়ে দিই, তাহলে এই বইটার কিন্তু মানে আকার হয়ে যাবে প্রায় 2000-3000 পৃষ্ঠা হয়ে যাবে, এত বড় বই তো কেনাও সম্ভব না। তো এখান থেকে আপনাদের পড়তে হবে বাছাই করা, বাছাইকৃত টপিকগুলো আপনাদেরকে পড়তে হবে এখান থেকে। দেখেন এখানে আমরা যদি বলি যে এখানে গদ্য, শুরুতে কিন্তু আপনাদেরকে একটু হালকা পাতলা একটু ধারণা দেওয়া হয়েছে যে গদ্যের সূচনাটা কবে হয়েছে। 19বিংশ শতাব্দীতে মূলত গদ্যের 19বিংশ শতাব্দী বলতে 18 সাল, আধুনিক যুগ সূচনা হয়েছে 18 সালে, 1801 সালে আধুনিক যুগের সূচনা হয়। এই আধুনিক যুগের সূচনার সাথে সাথে কি হয়েছে, বাংলা গদ্য সাহিত্যের সূচনা হয়েছে। শুধু বাংলা গদ্য না, পৃথিবীতে মোটামুটি সকল ভাষারই একটা কি গদ্য সাহিত্যের সূচনা হয়েছে এই আধুনিক যুগকে কেন্দ্র করে। এরপর খেয়াল করে দেখেন, তো এখান থেকেই একটা হলো কি গদ্য, এটা হচ্ছে কি 1876 সালে এটা প্রকাশিত হয়েছে। আচ্ছা এবার ঐতিহাসিক প্রেক্ষাপট কি, এই গদ্যের প্রেক্ষাপটটা কি, যেমন এখানে বলা হচ্ছে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি বাংলা গদ্যের দুটি উগ্র এবং বিপরীত ধারা কি হয়েছিল, সংঘাত সৃষ্টি হয়েছিল, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। একটা হলো কি, একটা হলো পণ্ডিতি ধারা,
সংস্কৃত মানে যারা হচ্ছে পণ্ডিত, যেমন ফোর্ট উইলিয়াম কলেজে পণ্ডিতদের উত্তরসূরি যারা ছিল তাদের একটা ধারা ছিল, ঠিক আছে, তাদের একটা ধারা ছিল। তারা একটা ধারা কি ছিল যে ভাষা যত দুর্বোধ্য হবে, মানে ভাষা যত কঠিন হবে তত সেটা মানুষের কাছে সমাদৃত হবে। অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজের যারা পণ্ডিত ছিলেন তাদের একটা ধারা ছিল পণ্ডিতি ধারা। তারা মনে করত যে বইয়ের ভাষা যত কঠিন হবে তত এটা মানুষের কাছে কি হয়ে যাবে, একটা আভিজাত্যের প্রতীক হিসাবে মানুষ এটাকে গ্রহণ করবে, মানুষ এটাকে তত গ্রহণ করবে। কিন্তু এটা ছিল একটা মানে একটা ভ্রান্ত ধারণা বলতে পারেন, এই একটা ধারণা ছিল। কারণ মানুষ চায় যত সহজ হবে তত ভালো, ঠিক আছে। এই পণ্ডিতি ধারা ছিল একটা একটা বিদ্রোহ, মানে এটা একটা একটা বিদ্রোহী ধারা ছিল। আর একটা ধারা ছিল যেমন হচ্ছে এরকম একটা, আরেকটা ছিল অলৌকিক ধারা। অলৌকিক ধারাটা ছিল একটা একটা কি ছিল, অলৌকিক ধারা। মানে এটা হলো কি যে সহজ সরল, এখান মানে এই গদ্যের ধারাটা হবে কি সহজ সরল, সহজ সরল। আপনারা বইবাড়ি.com থেকেই আপনারা অর্ডার করতে পারবেন ঝামেলা মুক্ত হবে। বইবাড়ি.com এর ভিতর প্রবেশ করে এখান থেকে আপনারা বইটি নিতে পারবেন। তো এই জন্য আমি টপিকগুলো দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সাজানো হয়েছে। আপনি দুই একটা টপিক দেখলে বুঝতে পারবেন যে বইটা কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। তো এটা ছিল একটা বিদ্রোহী ধারা, অর্থাৎ পণ্ডিতি ধারার বিরুদ্ধে একটা বিদ্রোহী ধারা। তার দুইটা সাহিত্যের ধারা আপনারা জানলেন। এবার দেখা যাক এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা যখন সম্পাদন করেছেন, এর মাধ্যমেই তিনি এই দুইটা ধারার কি করেছেন, সমন্বয় ঘটিয়েছেন। তার মানে এখানে একটু পণ্ডিতি ধারাটাকেও স্থান দিয়েছেন, আর পাশাপাশি সহজ সরল যে ধারাটা আছে পণ্ডিতি ধারা যেটা বিদ্রোহ করেছিল, আচ্ছা, তো সেই ধারাকেও কিন্তু এখানে সংযোজন করেছেন। মানে দুইটা ধারার মিশ্রণ ঘটিয়ে তিনি কি করেছেন, সাহিত্যকর্ম রচনা করার চেষ্টা করেছেন, যেটার একটা ফসল হচ্ছে বাংলা ভাষা। এই প্রবন্ধে তিনি ওই ভাষাতাত্ত্বিক বিশ্লেষণটাই তুলে ধরেছেন, সেই পণ্ডিতি ধারা আর একটা হলো কি আলালি ধারা। এই দুইটাই ধারা তিনি এখানে কি করেছেন, বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। এটার মূল দর্শন কি, এই যে প্রবন্ধটার মূল দর্শন কি, এটার প্রবন্ধের মূল দর্শন হচ্ছে উদ্দেশ্য বনাম অলঙ্কার। মানে একটা বিষয় এখানে খেয়াল করে দেখেন যে ভাষার প্রাথমিক কাজ হচ্ছে ভাব প্রকাশ করা, তাই না, ভাব প্রকাশ করে। এখন ভাব প্রকাশ করতে গিয়ে যদি অলঙ্কার বা কঠিন শব্দ যদি ভাবকে যদি আপনি আড়াল করে দেন, মানে ভাষার কাজ কি, ভাষার কাজ কি, ভাষার কাজ হচ্ছে আপনার মনের ভাবটাকে প্রকাশ করা। এখন মনের ভাব প্রকাশ করে যদি আপনি অনেক বেশি অলঙ্কার ব্যবহার করে থাকেন, অনেক বেশি দুর্বোধ্য শব্দ যদি ব্যবহার করেন, তো অনেক বেশি দুর্বোধ্য শব্দ ব্যবহার করতে গেলে বা অলঙ্কার ব্যবহার করতে গেলে দেখা যায় যে আপনি ভাবটা যে প্রকাশ করতে যাচ্ছেন বা আপনার যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু আড়ালে থেকে যায়, সেটাই কিন্তু ঢাকা পড়ে যায়। কারণ আপনি যদি বলেন যে তমসা নেমে এলো, এখন একটা অশিক্ষিত মানুষ বা একটা শিক্ষিত মানুষও কিন্তু জানে না যে তমসা অর্থ কি, অনেক মানুষই জানে না, না পড়লে কিন্তু জানবে না। তো তখন কিন্তু সে চিন্তা করবে, সে আপনি যে ভাবটা প্রকাশ করতে চাইছেন সেই ভাবটা বোঝার আগে সে চিন্তা করবে তমসা কি জিনিস। দেখেন বিষয়টা, তো তমসা কি জিনিস, তার মানে আপনি তাকে বুঝাইতে চাচ্ছেন যে অন্ধকার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু সে কিন্তু অন্ধকারের দিকে না গিয়ে চিন্তা করতেছে যে তমসা কি জিনিস, মানে মূল ভাবটা কিন্তু আড়ালেই পড়ে গেল। এই বিষয়টাকে তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। পাশাপাশি গণমুখী গদ্য, মানে ভাষা যে কেবল পণ্ডিতদের জন্য তা কিন্তু না, ভাষা হতে হবে সর্বজনীন, সবাই যেন বুঝতে পারে, প্রত্যেকটা মানুষ যেন ভাষা থেকে বুঝতে পারে যে ভাষা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে যেন ভাষাটার জন্য বোধগম্য হয়। এই বিষয়টাই হচ্ছে তুলে ধরা, এই বিষয়টাই হচ্ছে এই প্রবন্ধের মূল বিষয়, ঠিক আছে। তিনি বলেছেন যে যাহাতে লোকেরা বুঝিতে পারে তাহাই হচ্ছে সুভাষা। পাশাপাশি শব্দ উদারতা, শব্দ উদারতা বলতে কি বোঝায়, যে তিনি এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংস্কৃত শব্দের বিরোধিতা করেননি, তিনি বিরোধী ছিলেন না, কিন্তু তিনি চেয়েছিলেন যে সংস্কৃত শব্দের ভিতর থেকেও যে শব্দগুলো সহজ সরল, যে শব্দগুলো হচ্ছে সর্বজনীন, সবাই বুঝতে পারবে, একটা অশিক্ষিত মানুষও বুঝতে পারবে, একটা শিক্ষিত মানুষও বুঝতে পারবে, এই ধরনের শব্দগুলো ব্যবহার করেই আসলে সাহিত্য রচনা করা দরকার। এখন এটার গুরুত্ব কি, এই যে সাহিত্য, এটা হচ্ছে মূল কথা, মূলত এই বাংলা ভাষার মূল কথা। এখন বর্তমান গুরুত্বটা কি, বর্তমান যুগে তো আমরা প্রমিত ভাষা ব্যবহার করে থাকি। প্রমিত ভাষা বলতে বোঝায় আমরা আঞ্চলিকতাটার ব্যবহারটা করে থাকি, আর বিশেষ করে ইংরেজি ভাষার শব্দগুলোকে আমরা বাংলা ভাষায় নিয়ে এসে সেই বাংলা ইংরেজি মিশ্রিত করে আমরা ভাষাটা ব্যবহার করে থাকি, তাই না। তো তার এই প্রবন্ধটা আমাদেরকে শেখায় যে ভাষার একটা প্রাণ আছে। সেটা হচ্ছে আপনি যখন বাংলা ভাষা ব্যবহার করতে গিয়ে আপনি যখন কথায় কথায় ইংরেজি শব্দ বাংলা শব্দ মিশ্রিত করে বলবেন, ইংরেজির সাথে আরবি মিশ্রিত করে বলবেন, ইংরেজির সাথে উর্দু বা বাংলার সাথে উর্দু ফার্সি হিন্দি এই সমস্ত মিশ্রণ করে ঘটায় বলবেন, তখন কিন্তু সেই ভাষাটা প্রাণ হারিয়ে ফেলে। তো এই ভাষা, এই বাংলা ভাষা প্রবন্ধের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ভাষার যে প্রাণ আছে সেই প্রাণটাকে রক্ষা করা বা প্রাণটাকে ধরে রাখা, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে কিন্তু আমরা মূল তথ্যগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ এই যে প্রবন্ধ সম্পর্কে আমরা মূল তথ্য কিন্তু পেয়ে গেছি, এখন এটাকে
কিভাবে করব। তো এই গদ্যটার সময় দেখেন, একটু চিন্তা করে দেখেন, আমরা তো এই যে বাংলা ভাষা যে প্রবন্ধটা আছে বঙ্কিমচন্দ্রের, এখানকার মূল থিমটা দিলেই তো পারতাম না, এখানে আমরা মূল্যায়নটাও দিয়েছি। অর্থাৎ এই বাংলা ভাষা প্রবন্ধ সম্পর্কে অন্যান্য কবি সাহিত্যিক বা গবেষকগণ কি মন্তব্য করেছেন এই মূল্যায়নটাও আমরা দিয়েছি। কিভাবে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যবেক্ষণ করেছেন, তিনি যেটা পর্যবেক্ষণ করে যেটা বলেছেন যে বঙ্কিমচন্দ্রকে তিনি বলেছেন কি যে একচ্ছত্র অধিপতি বলেছেন বাংলা গদ্যের, মানে একমাত্র মালিক তিনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, তাই না? কারণ কি এই বঙ্কিমচন্দ্রই বাংলা গদ্যকে মানে সবার আগে ব্যবহার উপযোগী করেছে। আপনারা যদি সে 1800 সালের শুরুর দিকে যদি আপনারা বাংলা গদ্যকে যদি আপনারা দেখেন, বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরে, বাংলা বিভাগ চালু হওয়ার পরে, সে ফোর্ট উইলিয়াম কলেজের যারা পণ্ডিত ব্যক্তি ছিল তারা যেভাবে গদ্য সাহিত্য রচনা শুরু করেছিল, কঠিন ভাষা দুর্বোধ্য ভাষা ব্যবহার করেছিল, তো ওই ধারাটা থেকে বঙ্কিমচন্দ্র কি করেছেন, আজকের আমাদের সহজ সরল সর্বজনীন বা বোধগম্য সবাই যেন বুঝতে পারে এই ধরনের গদ্য সাহিত্য ধারায় কিন্তু তিনি নিয়ে এসেছেন। এই জন্য তাকে একচ্ছত্র অধিপতি বলেছেন। পাশাপাশি দেখা যায় প্রমথ চৌধুরী মূল্যায়ন, প্রমথ চৌধুরী তাকে কি বলেছেন যে বাংলা ভাষা প্রবন্ধটি বাংলা ভাষার যে গণতান্ত্রিক যে একটা যে অধিকার আছে সেটাকে ফিরিয়ে এনেছে। গণতান্ত্রিক অধিকার কি? অর্থাৎ আপনি স্বাধীনভাবে কি করতে পারবেন, অর্থ প্রকাশ করতে পারবেন। এই যে বাংলা ভাষার যে গণতান্ত্রিক যে একটা অধিকার, সহজ সরল শব্দের যে ব্যবহারের যে অধিকার, এই অধিকারটা তিনি ফিরিয়ে নিয়ে এসেছেন। এছাড়াও দেখেন যে তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়েছে, তিনি সরল রীতি সপক্ষে যুক্তি দিয়েছেন। তিনি শুধু মানে সহজভাবেই শুধু সাহিত্য রচনার পক্ষেই বলেননি, তিনি যুক্তির মাধ্যমে বুঝিয়েছেন যে কেন আমাদের সহজ সরল শব্দ ব্যবহার করে গদ্য সাহিত্য রচনা করা দরকার। ব্যাস, এই যে দেখেন মূল থিমটা আছে। এরপর দেখেন আমরা বাংলা ভাষা প্রবন্ধ সম্পর্কে আমরা মূল থিমটা পেয়ে গেলাম। এরপর দেখেন এক কথা উত্তর দেওয়া আছে। যেমন দেখেন বাংলা ভাষা প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা, এটা হচ্ছে ভাষাতাত্ত্বিক এবং কি সমালোচনামূলক প্রবন্ধ। পাশাপাশি দেখেন বঙ্কিমচন্দ্রের মতে ভাষার প্রধান উদ্দেশ্য কি, মনের ভাব প্রকাশ করা। বঙ্কিমচন্দ্রের মতে রচনার শ্রেষ্ঠ গুণ কি, সহজে বোধগম্যতা। এইভাবে দেখেন ধরে 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 এক কথা প্রকাশ কিন্তু আপনাদের দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা বাংলা তো বাদ দিতেছে, আমরা যারা বাংলা নিয়ে অনার্স মাস্টার্স করেছি আমাদের কি হবে, টেনশনের কোনো কারণ নাই। বাদ দিয়েছে মানে কি, বাদ দেয়নি এখনো, এটা হয়তো বা প্রস্তাব বা বিভিন্ন, এটার আসলে সত্যতা কতটুকু এটা হয়তো আমরা জানতে পারবো, এটা আদৌ সত্য কিনা বা আদৌ কোনো ভিত্তি আছে কিনা, তো এটা আমরা জানতে পারবো। টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। আর আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয় যে আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, তো সেহেতু এটাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হয়তোবা কিছু মানুষ চাচ্ছে এটাকে কি করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে, এরকম হতে পারে। তবে যাই হোক, যেহেতু ফাইনাল কোনো ডিসিশন আসেনি সেহেতু এগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার দেখেন কমন উপযোগী নির্বাচিত প্রশ্ন আছে। এবার খেয়াল করে দেখেন যে আপনাদের এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া আছে, এক কথা প্রশ্ন উত্তর দেওয়া আছে, এক কথা প্রশ্ন। তারপর দেখেন কমন উপযোগী নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন দেখেন এখানে দেওয়া আছে। পাশাপাশি কিন্তু আপনাদের ব্যাখ্যাও দেওয়া আছে। যেমন বঙ্কিমচন্দ্রের মতে রচনার অলংকার কখন বর্জনীয়, কখন অলংকার বর্জনীয় বলেন দেখি, যখন তা কি ভাব প্রকাশে বাধা হয় না, এটাই হবে উত্তর। যখন এটা ভাব প্রকাশে, খেয়াল করে দেখেন আপনি ভাষায় অলংকার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি সেটাতে ভাব প্রকাশে যদি ব্যর্থ হয়ে যান, যদি ভাব প্রকাশ করতে ব্যর্থ হন, তাহলে তো সেই ভাষা রচনা করার কোনো প্রয়োজন নেই। এবার দেখেন এখানে ব্যাখ্যাগুলো কিন্তু সুন্দর করে দেখেন, কত বড় বড় করে ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। তো আশা করা যায় আপনারা যদি এই বইটা যদি পড়েন, নিয়মিত যদি অধ্যয়ন করেন, আপনাদের যথেষ্ট। এবার দেখেন টেস্ট ইওর সেলফ আছে, টেস্ট ইওর সেলফ অর্থাৎ আপনি কি নিজেকে যাচাই করবেন। বিবিধ প্রবন্ধ গ্রন্থটি কোন শ্রেণীর সাহিত্য, রবীন্দ্রনাথের মতে বঙ্কিমচন্দ্রের গদ্য কেমন ছিল, বিবিধ প্রবন্ধ বইটিতে মোট কয়টি প্রবন্ধ আছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সুন্দর করে আপনারা এখান থেকে যাচাই বাছাই করে নিয়ে পড়তে পারবেন। আবার পাশাপাশি টেস্ট ইয়ার সেলফের ব্যাখ্যাগুলোও কিন্তু দেয়া আছে, সঠিক উত্তর দেওয়া আছে, সাথে সাথে ব্যাখ্যাগুলো সুন্দর করে দেয়া আছে। তো এইভাবে আপনাকে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে, গুছিয়ে প্রস্তুতি নিতে হবে। এরপর দেখেন যেমন আছে সভ্যতার সংকট, সভ্যতার সংকট দেখেন এই যে সভ্যতার সংকট সম্পর্কে ভূমিকা প্রেক্ষাপট দেওয়া আছে। পাশাপাশি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার জন্ম ইতিহাসটা অল্প কথার ভিতর দেওয়া আছে। এটার মূল উপজীব্য বিষয় কি, হ্যাঁ মূল উপজীব্য বিষয়, প্রবন্ধের মূল বিষয়টা কি বা কোন বিষয়কে কেন্দ্র করে বলা হয়েছে, এগুলো আছে। ভাষা এবং রচনাশৈলী, এখানে কোন ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, রচনাশৈলী কেমন, এবং অন্যান্য তথ্য, এটি কত সালে প্রকাশিত হয়, কোথা থেকে এটা প্রকাশিত হয়, এটার ইংরেজি অনুবাদ আছে কিনা, ক্রাইসিস ইন সিভিলাইজেশন, এটার ইংরেজি অনুবাদও করা হয়েছে।
হ্যাঁ, মূল সুর কি, গুরুত্বপূর্ণ এখান থেকে উক্তি দেওয়া আছে, তাই না? যেমন দেখেন, ভাগ্যচক্রের কোনো এক পর্যায়ে ইংরেজ ভারত সাম্রাজ্য ছাড়তে, এই ভারত সাম্রাজ্যকে কি করতে হবে, ছাড়তে হবে। এই ধরনের বিভিন্ন ধরনের উক্তিও এখানে প্রবন্ধে দেওয়া আছে, উল্লেখযোগ্য। তারপর হচ্ছে দেখেন, এক কথা প্রকাশ আছে, সুন্দর করে এক কথা প্রকাশ দেওয়া আছে। আবার আপনাদের জন্য এমসিকিউ কমন উপযোগী নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়া আছে, পাশাপাশি আবার টেস্ট ইউর সেলফ দেওয়া আছে। এভাবে দেখা যাচ্ছে যে প্রবন্ধ একের পর এক এখানে শেষ হয়েছে। তারপর যদি আমি দেখাই, এরপরে যদি আপনাদেরকে যদি দেখানো যায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রবন্ধ, এরপর দেখি প্রত্যেকটা প্রবন্ধ থেকেই আপনাদের এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাছাই করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর দেখেন, নির্বাচিত গল্প যদি আমি বলি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত গল্প এখানে আছে, শান্তি গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে শান্তি গল্পের যে প্রাথমিক তথ্যগুলো দেওয়া আছে, গল্পের যে চরিত্রগুলো, প্রধান চরিত্রগুলো দেওয়া আছে, মূল উপজীব্য বিষয়টা কি এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপর হলো এখানে দেখেন উপজীব্য বিষয়ের পরে বিচার ব্যবস্থা, এখানে দেখেন গ্রন্থ সমালোচনা দেওয়া আছে, এই গ্রন্থ সম্পর্কে কি কি সমালোচনা আছে আমাদের বিভিন্ন কবি সাহিত্যিক করেছেন, নামকরণের সার্থকতাগুলো কি। এরপর আপনাদের এক কথায় প্রশ্ন দেওয়া আছে, এক কথায় প্রশ্ন দেওয়ার পর আবার আপনাদের কি দেওয়া আছে, আপনাদের এমসিকিউ কমন উপযোগী নৈর্ব্যক্তিক প্রশ্ন এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে টেস্ট ইউর সেলফ দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা তথ্যই এইখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। তো আশা করা যায়, এবার আমরা যদি কবিতার ক্ষেত্রে দেখি, প্রবন্ধের পর চলে গেলাম, এবার দেখি যে কবিতাগুলো কিভাবে সাজানো হয়েছে, একটু দেখা যাক। প্রত্যেকটা প্রবন্ধ, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা উপন্যাস, প্রত্যেকটা নাটক এখানে যেভাবে সাজালে আপনারা উপকৃত হতে পারবেন সেভাবে এখানে সাজানো হয়েছে, তাই না? যেমন আমি যদি ভালো করে খেয়াল করে দেখি, একটু খেয়াল করে দেখেন, কবিতার ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন কবর কবিতাটা যদি দেখি, দেখেন ভূমিকা, এটা রচয়িতা সম্পর্কে তথ্য দেওয়া আছে, মূল উপজীব্য বিষয় দেওয়া আছে, এই কেন কবর কবিতাটি রচনা করা হয়েছে। যেমন এখানে দেখেন কবর কবিতাটা দেখেন যে এখানে পল্লী জীবনের ট্র্যাজেডি এবং দারিদ্র্য এটাকে তুলে ধরা হয়েছে, পল্লী জীবনের সেই জীবন যাপনের যে মানুষের যে চরম দারিদ্র্য, পাশাপাশি দেখা যায় যে মানুষের যে সংগ্রাম, জীবন যাপন বেঁচে থাকার যে সংগ্রাম, সেটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রকৃতির সাথে মানুষের সাথে যে একটা সম্পর্ক, এটাকে এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেখেন সমাজ কাঠামো অবহেলা, কিভাবে সমাজ কাঠামো অবহেলা করা হয়। জসিমউদ্দিনের যে সাহিত্য দর্শন, তিনি যে পল্লীকে মানে গ্রামকে, এদেশের গ্রামকে যে তার সাহিত্যের মাধ্যমে তুলে ধরেছেন, এই বিষয়টাকেও তুলে ধরা হয়েছে। আচ্ছা, বাংলা সাবজেক্টিভ বুকটা লাগবে, সমস্যা নেই, আপনার সাথে যোগাযোগ করবে, আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন, বইবাড়ি.com ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। কবিতার ছন্দ, কোন ছন্দ এখানে ব্যবহার করা হয়েছে, মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহার করা হয়েছে, এর ভাষা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, রাখালি কাব্য থেকে নেওয়া হয়েছে, এইভাবে সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। এক কথা প্রকাশ আছে, পাশাপাশি কি এখানে এমসিকিউ প্রশ্ন সংযোজন করা হয়েছে। বুঝতে পেরেছেন? এবার দেখা যাক, এইভাবে আমাদের প্রত্যেকটা টপিক কিন্তু সাজানো আছে, প্রতিটা টপিক। এরপর আমরা ব্যাকরণ অংশে চলে যাই, বাংলা ব্যাকরণ যে অংশটুকু আছে আপনাদের, এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন। যেমন আমরা যদি দেখি, একটু বিষয় খেয়াল করে দেখেন, সেটা হলো আমরা যদি দেখি এই যে বাংলা বানানের যে নিয়ম, দেখেন বাংলা বানানের যে নিয়ম, এই যে টপিকটা যে আছে ব্যাকরণের, বাংলা বানানের নিয়ম এবং শুদ্ধিকরণ ভূমিকা দেওয়া আছে, কিভাবে প্রবর্তন হলো বাংলা বানানের নিয়ম। আমরা জানি যে বাংলা একাডেমি এটা প্রবর্তন করেছিলেন। হ্যাঁ, এটার উদ্দেশ্য কি, উদ্দেশ্য সম্পর্কে আলোচনা আছে। এছাড়া বাংলা বানান তৎসম শব্দের নিয়মগুলো আছে, তৎসম শব্দের বানানের নিয়মগুলো এখানে সুন্দর করে আলোচনা করা আছে। নত্যবিধান, সত্যবিধান, অর্ধ তৎসম, বিদেশি সবগুলো বানানের নিয়ম আছে। সত্যবিধানের নিয়ম, কি কি সমস্যা এখানে আছে, চন্দ্রবিন্দুর ব্যবহার কোথায় হয়, তারপরে ইকার যুক্ত শব্দে, ইকার যুক্ত শব্দ, দীর্ঘইকার যুক্ত শব্দ, স্ত্রীবাচক শব্দ, দীর্ঘইকার বিবিধ শব্দ এখানে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ। তারপর দীর্ঘউকার যুক্ত কোন কোন শব্দে দীর্ঘউকার হয়, কেন হয়, হ্যাঁ এগুলো এখানে বর্ণনা করা আছে, আপনারা দেখেন। এরপর দেখেন ড বিন্দু র কোথায় হয়, তারপর কোথায় রস্যকার হবে, কোথায় দীর্ঘকার হবে, হ্যাঁ বিস্ময় সূচক যে চিহ্নগুলো কোথায় হবে, বিসর্গ কোন শব্দ হবে, বিদেশি শব্দের বানান কেমন হবে, অপ্রাণীবাচক শব্দের বানান কেমন হবে, প্রাণীবাচক শব্দের বানান কেমন হবে, হ্যাঁ বিদেশি শব্দের বানানে কোন কোন বর্ণ ব্যবহার করা যাবে, কোন কোন বর্ণ ব্যবহার করা যাবে না, কোথায় মূর্ধন্য স হবে, কোথায় দন্ত স হবে,
আলি বানানে কি হবে, নাম বোঝালে কি হবে, রেফের পরে কেমন হবে, রেফের পরে দ্বিত্ব হবে কিনা, লিঙ্গ ঘটিত শুদ্ধ অশুদ্ধ দেওয়া আছে, সন্ধিজনিত শুদ্ধ অশুদ্ধ দেওয়া আছে, প্রত্যয় ঘটিত শুদ্ধ অশুদ্ধ, বচন ঘটিত শুদ্ধ অশুদ্ধ, অর্থ ঘটিত শুদ্ধ অশুদ্ধ, তাই না? তারপর সংযুক্ত বর্ণ, মানে যুক্ত বর্ণ যেটা, এই যুক্ত বর্ণের ক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধ কি কি বানান আছে, হ্যাঁ, সমাস ঘটিত শুদ্ধ অশুদ্ধ বানান। দেখেন কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই বইটা যে শুধু আপনাদের সাবজেক্টিভে কাজে লাগবে তা না, জেনারেলেও কিন্তু কাজে লাগবে। তো আশা করা যায় যে এই বইটা চমৎকারভাবে সাজানো হয়েছে, আপনারা দেখতেই পারলেন খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি পরবর্তীতে এই যে বানানের নিয়ম, এরপর যদি আমরা দেখি যে পারিভাষিক শব্দ, খেয়াল করে দেখেন এই যে আপনাদের দেখেন পত্র রচনা, পত্র সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আছে। পত্রে যে মৌলিক বিষয়গুলো, পত্রের মৌলিক বিষয়, একটা পত্রে কতগুলো অংশ থাকে, কোন অংশে কি কি বর্ণনা করা হয়, হ্যাঁ, এইগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। এবার যদি দেখি আমরা পরবর্তী যে টপিকগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রতিবেদন লেখার ক্ষেত্রে কিভাবে লিখতে হবে, প্রতিবেদনের কয়টি অংশ থাকে, আর দেওয়া আছে পারিভাষিক শব্দগুলো দেখেন সুন্দর করে সাজানো আছে, যেগুলো পরীক্ষায় আসবেই এবং এই পারিভাষিক শব্দগুলোর ভিতর থেকে আসবে, এটা চ্যালেঞ্জ করে বলাই যায়। ওইভাবে এই শব্দগুলোকে বাছাই করা হয়েছে। দেখেন পারিভাষিক শব্দগুলো এ দিয়ে দেওয়া আছে, বি দিয়ে, ছি দিয়ে, ধারাবাহিকভাবে পারিভাষিক শব্দগুলো এখানে প্রয়োগগুলো দেওয়া আছে বা দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই পড়বেন এবং বাছাই করা। পারিভাষিক শব্দের পর যেটি দেওয়া আছে অনুবাদ, অনুবাদ কিন্তু আপনাদের আছে সিলেবাসে, এগুলো আসে কিন্তু আপনারা জেনারেলেও দেখেছেন যে অনুবাদ কিন্তু আসে। তো আপনাদের সাবজেক্টিভে অনুবাদ আসবে। যেমন দেখা যায় যে অতি লোভে তাঁতি নষ্ট, আকাশ কুসুম কল্পনা করা, পরিকল্পনা করা, অভ্যাসই স্বভাবে দাঁড়ায়, ইচ্ছা থাকলে উপায়। এবার দেখেন, এবার যে উলুবনে মুক্তা ছড়ানো, তাই না, গরু মেরে জুতো ধান, ঝোপ বুঝে কোপ মারা, স্পষ্ট কথা বলা। তারপর হচ্ছে কি এ ধরনের দেখেন গুরুত্বপূর্ণ যেগুলো, আপনি ভালো তো জগৎ ভালো, হ্যাঁ, তারপর হচ্ছে কি জোরজার মুল্লুক তার, চাঁদের কলঙ্ক আছে, তেল মাথায় তেল দেওয়া, তিলকে তাল করা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি এটা না করে পারি না, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। হ্যাঁ, এই দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে আপনাদের মানে অনুবাদগুলো সুন্দর করে দেওয়া আছে, পাশাপাশি আপনাদের পারিভাষিক শব্দ, অনুবাদ, এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। আশা করা যায় বইটি যদি আপনি এ টু জেড যদি পড়েন, আপনাদের নিবন্ধনের জন্য যে প্রস্তুতি এটা আপনাদের হবে। পাশাপাশি বেশ কিছু প্রবন্ধ রচনাও দেয়। এখন প্রবন্ধ রচনা আপনাদের তো লিখতে হবে না, তবে এখান থেকে আপনাদের এমসিকিউ আসতে পারে। বেশ কিছু প্রবন্ধ গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, এখান থেকে আপনাদের বেশ কিছু এমসিকিউ আসতে পারে, সেই অনুযায়ী বইটাকে সাজানো হয়েছে আর কি। তো আশা করা যায় এরপর দেখেন গুরুত্বপূর্ণ আবার 400 প্রশ্ন এখানে আছে, একটু দেখাই আপনাদেরকে। দেখেন বাছাই করা গুরুত্বপূর্ণ আবার এমসিকিউ প্রশ্ন কিন্তু আছে এখানে। এই যে প্রবন্ধগুলো আছে, প্রবন্ধ থেকে আবার এমসিকিউ প্রশ্ন বের করে দেওয়া আছে, এক কথায় উত্তর দেওয়া আছে, পাশাপাশি আবার এমসিকিউ দেওয়া আছে, আবার আপনাদের টেস্ট ইউর সেলফও দেওয়া আছে, যাতে করে আপনাদের এইগুলো থেকে যে কোনো প্রশ্ন আসুক আপনার জন্য পারেন। আর আপনাদের যেটা চমৎকার বিষয় যে বাছাই করা 400 প্রশ্ন, বাছাই করা যে 400 প্রশ্ন আছে এইটা আপনাদের জন্য খুবই 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 দরকার, কারণ এই বাছাই করা প্রশ্নগুলো ওভারঅল পুরা প্রস্তুতিটাকে আরো বেশি কি করবে, আপনাদেরকে শানিত করে দিবে, পুরো প্রস্তুতিকে শানিত করবে। এবার দেখা যাক এই যে গুরুত্বপূর্ণ 400 প্রশ্ন যেটা আমি নিয়ে কথা বলতেছিলাম, একদম দেখেন সভ্যতার সংকট থেকে শুরু করে একদম প্রবন্ধ থেকে শুরু করে অন্যান্য যেগুলো আছে সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া আছে। বুঝতে পেরেছেন? এগুলো সাজিয়ে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ 400 প্রশ্ন একটু দেখেন এখানে একদম গুরুত্বপূর্ণ 400 প্রশ্ন এখানে সাজানো আছে, পুরা আপনাদের সিলেবাসে যা আছে সবগুলো এখানে সাজানো আছে। আশা করা যায় আপনাদের প্রস্তুতিটা আরো বেশি কি হবে, জোরালো হবে, আরো বেশি জোরালো হবে আপনাদের প্রস্তুতি। বুঝতে পেরেছেন? এছাড়াও আমি যদি সর্বশেষ যদি দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে সর্বশেষ যদি আপনাদেরকে একটু দেখাই, সেটি হলো এই যে 18তম প্রশ্নটা এখানে সংযোজন করা হয়েছে। 18তম নিবন্ধনে লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে, যেমন সাহিত্যকলা আসছিল, বিদ্রোহী এসেছিল, হ্যাঁ, তারপর হচ্ছে অর্ধাঙ্গী থেকে এসেছিল। এরপর দেখেন 49তম বিসিএস এর এমসিকিউ প্রশ্ন এখানে সংযোজন করা আছে।
49তম বিসিএস এর এমসিকিউ যে প্রশ্নটি হয়েছিল, হ্যাঁ, এখানে সংযোজন করা হয়েছে। এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ এখানে আলোচনা করা হয়েছে। আশা করা যায় যে এগুলো যদি আপনারা পড়েন, আশা করা যায় যে আপনারা যদি ধারাবাহিকভাবে যদি বইটা এ টু জেড পরিপূর্ণভাবে যদি পড়েন, আশা করা যায় আপনাদের সফলতার দ্বার প্রান্তে যেতে আপনাদের সময় লাগবে না, শুধু আপনাদের প্রস্তুতি হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, এটা হলো সেই 49তম বিসিএস এর এমসিকিউ প্রশ্ন। তো এতক্ষণ ধরে আপনাদের স্কুল পর্যায়ের বাংলা স্কুল পর্যায়ে নিবন্ধনের এই বইটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এই বইটিতে আমি এবং বিদ্যাবাড়ি যে টিম আছে তারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের এই বইটি রচনা করা হয়েছে এবং সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা চাইলেই বইটি সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের বিষয়। এরপর আমরা যদি দেখি, তো এই যে চমৎকার যে এই বইটি আছে, চমৎকার এই বইটি সংগ্রহ করতে আপনারা এই যে বইবাড়ি.com এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। বইবাড়ি.com এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। ঠিক আছে, এই ওয়েবসাইটে ভিজিট করে আপনার যে পছন্দের যে বইটি আছে সেই পছন্দের বইটি আপনি সংগ্রহ করতে পারেন। এর জন্য কি করতে হবে, এই বইটির এজন্য আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেই কাজটুকু কি, আপনারা গুগলে চলে যাবেন, চলে গিয়ে এই যে বইবাড়ি আপনারা এখানে সার্চ দিবেন, বইবাড়ি লিখে সার্চ দিলেই হয়ে যাবে। এই যে বইবাড়ি লিখে সার্চ দিলে এখানে বইবাড়িতে চলে যাবেন, ওয়েবসাইটে প্রবেশ করে ফেলবেন, তারপর হচ্ছে বিদ্যাবাড়ির বই এখানে ক্লিক করলেই এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। বিদ্যাবাড়ির বই যে অপশনটি আছে, একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাদের বইগুলো সুন্দর করে দেওয়া আছে। দেখেন এই যে অর্থনীতি, ইসলাম শিক্ষা, সহকারী মৌলভী চলে আসছে, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান, আরবি প্রভাষক, এই যে বাংলা স্কুল পর্যায়ে যে বইটার কথা বললাম, ঠিক আছে, গণিত আসছে, এই যে বাংলা এখানে দেওয়া আছে, এছাড়া উদ্ভিদবিদ্যা, ইংলিশ স্কুল, ইংলিশ কলেজ, ইসলাম শিক্ষা কলেজ পর্যায়ে, বাংলা কলেজ পর্যায়ে, রাষ্ট্রবিজ্ঞান কলেজ, ভূগোল পরিবেশ কলেজ, ইতিহাস কলেজ, ব্যাস অনেকগুলো বই চলে এসেছে এবং বাকি বইগুলো খুব দ্রুতই আমাদের চলে আসবে। তো এই ছিল হচ্ছে যে আজকের ক্লাস। আপনাদেরকে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য বাংলা স্কুল পর্যায়ের বইটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যারা মনে করেন যে বাজারে অন্যান্য বইয়ের সাথে একটু তুলনা করে বইটি সংগ্রহ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।